হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আলোচনা করব ফ্রান্সিস ব্যাকন এর লেখা অফ স্টাডিজ। এটা হচ্ছে ফার্স্ট ইয়ারের একটি প্রোজ। ফ্রান্সিস ব্যাকন সম্পর্কে প্রথমে কিছু জানি। ফ্রান্সিস ব্যাকন জন্মগ্রহণ করেছে 1561 সালে এবং 1626 সালে তিনি মারা যান। তার ন্যাশনালিটি ছিল ইংলিশ এবং তিনি একজন রাইটার ফিলোসোফার ছিলেন। তো তিনি মূলত মারা গিয়েছিলেন ইংল্যান্ডে। তার পিতার নাম ছিল স্যার নিকোলাস বেকন। তিনি ছিলেন একজন লর্ড কিপার অব দ্য গ্রেট সিল এবং তার মাতা ছিলেন স্যার অ্যান্থনি কুকের কন্যা। আচ্ছা, তারপর তার হচ্ছে অনেকগুলো লিখনী আমরা পাই। বিশেষ করে থার্ড ইয়ারে অনেকগুলো ফেমাস তার পয়েম রয়েছে। অফ লাভ, অফ প্ল্যান্টেশন ইত্যাদি, অফ গ্রেট, এগুলো অনেকগুলোই পাবো। তো ফ্রান্সিস বেকন হচ্ছেন জেনারেলি একজন রেনেসান্স পয়েট। উনি যতগুলো প্রোজ পয়েম লিখেছেন প্রত্যেকটাই খুব ফেমাস হয়ে গিয়েছে। তো আজকে আমরা অফিস স্টাডিজটা পড়ব। এখানে বলেছে যে স্টাডিজ সার্ভ ফর ডিলাইট, ফর অর্নামেন্ট অ্যান্ড ফর অ্যাবিলিটি। দেয়ার চিফ ইউজ ফর ডিলাইট ইজ ইন প্রাইভেটনেস অ্যান্ড রিটার্নিং, ফর অর্নামেন্ট is in discourse, and for ability is in the judgment and disposition of business. For expert, man can execute and perhaps judge of particulars one by one, but the general counsels and the plots and marshalling of affairs come best from those that are learned. To spend too much time in studies is loth, to use them too much for ornament is affectation. To make judgment wholly by their rules is the humor of a scholar. যে ওয়ার্ড মিনিংগুলো আমরা এখানে পাবো সেটা হচ্ছে সার্ভ অর্থ হচ্ছে যে সেবা করা, কাজ করা, প্রদান করা, সাহায্য করা ইত্যাদি। তারপর ডিলাইট মানে হচ্ছে চরম আনন্দিত করা বা পরিতৃপ্ত করা বা আনন্দ উপভোগ করা। অর্নামেন্ট বলতে আমরা বুঝি অলঙ্কার। অ্যাবিলিটি আমরা বুঝতে পারি সেটা হচ্ছে সামর্থ্য, শক্তি, নৈপুণ্য, ধীশক্তি ইত্যাদি। চিফ বলতে হচ্ছে প্রধান কর্মকর্তা, মানে প্রধান যিনি, ওনাকে বোঝা। প্রাইভেটনেস হচ্ছে নির্জনতা, গোপনীয়তা বা প্রাইভেট ব্যাপার, যেটা হচ্ছে খুব গোপনীয়তা বহন করে। রিটায়ারিং মানে হচ্ছে অবসর। আমরা বলি না যে রিটায়ার নিয়েছে, মানে অবসর নিয়েছে, মানে রিটায়ার শব্দটা এভাবে এই অর্থ প্রকাশ করে। ডিসকোর্স মানে হচ্ছে বক্তৃতা, কথোপকথন, আলাপ আলোচনা ইত্যাদি। জাজমেন্ট বলতে এখানে বুঝিয়েছে বিচার, সিদ্ধান্ত, রায়দণ্ড ইত্যাদি। ডিসপোজিশন মেজাজ বা হচ্ছে ঝোঁক, প্রবণতা ইত্যাদি। এক্সপার্ট বলতে এখানে দক্ষ, অভিজ্ঞ। এক্সিকিউট মানে হচ্ছে কার্য পরিণত করা বা সম্পাদন করা ইত্যাদি। তবে অ্যাফেক্টেশন মানে হচ্ছে স্নেহ, মমতা, প্রীতি, বন্ধন, অনুরাগ। হুলে সম্পূর্ণভাবে বা মোটামুটি। বা হিউমার মানে হচ্ছে মেজাজ বা হচ্ছে মনোভাব। লার্ন্ড মানে তো আমরা বুঝি শিক্ষিত। মার্শালিং মানে শ্রেণীবদ্ধ করা বা পরিচালিত করা। আর অ্যাফেয়ার মানে হচ্ছে ঘটানো, ইভেন্ট হিসেবে কাজ করে। তো এখানে যেটা বলেছেন যে ফ্রান্সিস বেকন বলেছেন যে অধ্যয়ন হতে পারে আনন্দের জন্য বা হচ্ছে সুন্দরভাবে কথা বলার জন্য অথবা সামর্থ্যের জন্য। তিনি বলেন যে তাদের প্রধান ব্যবহারের মধ্যে আনন্দ পাওয়া যায় ব্যক্তিগত নিঃসঙ্গতার মাঝে। অর্থাৎ স্টাডির কথা বলা হয়েছে যে স্টাডির মাধ্যমে হচ্ছে যখন মানুষ নিঃসঙ্গ হয়ে যায় তখন আনন্দ পেতে পারে, সুন্দরভাবে কথা বলতে পারা শিখতে পারে বা আলোচনার মাধ্যমে সেটা ফুটিয়ে তুলতে পারে। তারপর বলেছে সামর্থ্যের পরিচয় পাওয়া যায়, বিচার বুদ্ধি সঠিকভাবে কথা বলতে পারা যায় বা জীবনকে পরিচালিত করা যায়। তারপর তিনি বলেছেন ফর এক্সপার্ট ম্যান ক্যান এক্সিকিউট। তারপর তিনি বলেছেন যে বিশেষজ্ঞরা একটি কাজ ভালোভাবে সম্পাদন করতে পারেন। অ্যান্ড পারহ্যাপস জাজ অফ পার্টিকুলার্স ওয়ান বাই ওয়ান, এবং সঠিক তত্ত্বতেই বিচার করতে পারে, কিন্তু বড় কোনো কিছুর আয়োজন ও পরিকল্পনা সব থেকে ভালো বিধানরাই করতে পারে। এখানে তিনি বলেছেন যে বাট দ্য জেনারেল কাউন্সিলস অ্যান্ড দ্য প্লট অ্যান্ড মার্শালিং অফ পেপার্স কাম বেস্ট ফ্রম দোজ দ্যাট আর লার্নড। আচ্ছা, টু স্পেন্ড টু মাচ টাইম ইন স্টাডিজ ইজ লথ। তারপর তিনি বলেন যে পড়াশোনায় বেশি সময় ব্যয় করা হচ্ছে আলস্য। টু ইউজ দেম
too much for ornament is affectation. তারপর তিনি বলেন যে সুন্দরভাবে কথা বলার জন্য তাদের অধিক ব্যবহারের নাম হলো ভণ্ডামি। To make judgment wholly by their rules is the humor of a scholar. তারপর তিনি বলেন যে আর প্রতিটা বিষয়কে তার নিয়ম কানুন মেনে বিচার করা হলো বিধানের কাজ। আচ্ছা, তারপর আমরা হচ্ছে সেকেন্ড যে লিখুনি সেটাতে যাই। তারপর তিনি বলেন যে দে পারফেক্ট নেচার and are perfected by experience. For natural abilities are like natural plants that need pruning by study, and studies themselves do give forth directions too much at large, except they be bounded in many experience. Crafty men contemn studies, simple men admire them, and wise men use them. For they teach not their own use, but that is a wisdom without them and above them owned by observation. তারপর তিনি বলেন যে অধ্যয়ন স্বভাবকে করে যথাযথ ও সমুন্নত, আর অভিজ্ঞতা দ্বারা সে নিজেই গড়ে ওঠে সমুন্নত। স্বভাবগত নৈপুণ্য তরলতার মতো তাকে অধ্যয়ন দ্বারা সঠিক আকার দিতে পারে, তবে অধ্যয়নকেও অভিজ্ঞতা ছাড়া সীমাবদ্ধ না করলে সেদিক ডালপালা বিস্তার করে এবং সে অগোছালো হয়ে ওঠে। ধূর্ত লোকেরা পড়াশোনাকে অবজ্ঞা করে এবং সাধারণত লোকরা প্রশংসা করে এবং বিজ্ঞরা তাকে ব্যবহার করে। তারপর তিনি বলেন যে রিড নট বি কন্ট্রাক্টেড অ্যান্ড কনফিউড, নট টু বিলিভ অ্যান্ড টেক ফর গ্রান্টেড, নট টু ফাইন্ড টক অ্যান্ড ডিসকোর্স, বাট টু উইভ অ্যান্ড কনসিডার। সাম বুকস আর টু বি টেস্টেড, others to be saluted, and some few to be chewed and digested. That is, some books are to be read only in parts, others to be read but not curiously, and some few to be read fully and with diligence and attention. Some books also may be read by deputy and extracts made of them by others, but that would be only in the less important arguments and the minor sort of books. Else distilled books are like common distilled water, splashy things. এখানে কয়েকটা হচ্ছে ওয়ার্ড মিনিং সম্পর্কে আমরা জানি। কন্ট্রাডিক্ট মানে হচ্ছে যে প্রতিবাদ করা বা অস্বীকার করা। কনফিউট মানে হচ্ছে মিথ্যা প্রমাণ করা। স্যালুট মানে গলাধঃকরণ করা বা উদাহরণত করা। চিউড মানে চর্বণ করা বা চোষা। ডাইজেস্টেড মানে হচ্ছে মনের মধ্যে গ্রহণ করা বা পরিপাক করা। ডিলিজেন্স মানে হচ্ছে অধ্যবসায়, চেষ্টা, সাধনা, পরিশ্রম, চতুশ্চক্র ইত্যাদি। ডেপুটি মানে হচ্ছে প্রতিনিধি করা। এক্সট্রাক্ট মানে হচ্ছে নিষ্কাশন করা। আর্গুমেন্টস মানে হচ্ছে জবাব, যুক্তি ইত্যাদি। ডিস্টিল্ড বুকস মানে হচ্ছে সহজ সরল ভাষার বই। এবার হচ্ছে আমরা অনুবাদটা জানি। এখানে কবি বলেছেন যে অধ্যয়ন নিজেই নিজেকে ব্যবহার করতে শেখায় না, বিজ্ঞতা অধ্যয়ন ছাড়াও অর্জন করা যেতে পারে, বা নিরীক্ষণ দ্বারা অধ্যয়নের চেয়েও বেশি জ্ঞান লাভ করা যেতে পারে। তর্ক বা প্রতিবাদ করার জন্য পড়াশোনা করো না। সব কিছুকে বিশ্বাস বা সত্য বলে মেনেও নিও না। আলাপচারিতা ও তর্কের জন্য তা ব্যবহার করো না, কিন্তু বিবেচনা ও পরিমাপ করতে শেখো। কিছু বই আস্বাদনের জন্য, কিছু গলাধঃকরণের জন্য এবং কিছু চিবানো ও হজম করার জন্য। কিছু বই অংশগত পড়ার জন্য। কতগুলো পড়তে হবে, কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে আগাগোড়া সমেতভাবে পড়তে হবে না। কিছু বই অন্যের দ্বারাও পড়িয়ে নেওয়া যায় এবং সারাংশ করিয়েও পড়িয়ে নেওয়া যায়, কিন্তু তা কেবল স্বল্প প্রয়োজনীয় বইগুলোর ক্ষেত্রে প্রযোজ্য। এ ধরনের অপরের দ্বারা পঠিত বইগুলো পরিশ্রুত পানির মতো স্বাধীন। এখানে কবি এটাই বলেছেন। তারপর কবি বলেছেন রিডিং মেক দ্য ফুল ম্যান, কনফারেন্স এ রেডিম্যান অ্যান্ড রাইটিং অ্যান এক্সাক্ট ম্যান। And therefore, if a man write little, he had need have a great memory. If he confer little, he had need have a present wit. And if he read little, he had need have much cunning to seem to know that he doth not. History make man wise, poets witty, the mathematics subtle,
natural philosophy, deep moral, grave logic, and rhetoric. Able to content. Evident study in Morse, nigh there is no stone or impediment in the wheat, but may be worked out by fit studies, like as diseases of the body may have appropriate exercise. Bowling is good for the stone and reins. Shooting for the lungs and breast. Gentle walking, gentle walking for the stomach, riding for the head, and the like. So, if a man's wit be wandering, let him study the mathematics for in demonstrations. If his wit be called away never so little, he must begin again. If his wit be not apt to distinguish or find difference, let him study the schoolman, for they are too many sectors. If he be not apt to beat over matters and to call up one thing to prove and illustrate another, let him study the lawyer's cases. So every defect of the mind may have a special receipt. এখানে কবি বলেছেন পড়াশোনা একজন পূর্ণাঙ্গ মানুষ গড়ে তোলে এবং আলাপচারিতা তৈরি করে, যেটা উপস্থিত বুদ্ধিসম্পন্ন মানুষ এবং লেখাপড়া একজন সঠিক মানুষকে তৈরি করতে সাহায্য করে। এই জন্য যারা কম লিখে তাদের অনেকের স্মৃতিশক্তি থাকতে হয়, কিন্তু যদি স্বল্প আলাপচারিতা করে তাহলে উপস্থিত বুদ্ধি থাকতে হয়। এবং যদি কেউ অল্প পড়ে তবে তাকে ধূর্ত হতে হয়, তাহলে সে সকলকে বোঝাতে পারবে যে সে অনেক জানে, যদিও সে অনেক কিছুই জানে না। ইতিহাস মানুষকে বিজ্ঞ করে তোলে, কবি হয়ে ওঠে, উপস্থিত বুদ্ধিসম্পন্ন হয়ে ওঠে, এমনকি গণিত গভীর দৃষ্টিসম্পন্ন করে তোলে, দর্শন করে তোলে, গভীর নীতিশাস্ত্র, গাম্ভীর্য, যুক্তি এবং অলঙ্কার দেয় বিতর্ক করার সামর্থ্য। অধ্যয়ন মানুষকে চরিত্র গঠন করতে সাহায্য করে এবং জ্ঞানের পথে এমন কোনো প্রতিবন্ধকতা নেই যা উপযুক্ত অধ্যয়নের দ্বারা অপসারিত হয় না। শরীরের বিভিন্ন রোগ পর্যন্ত ব্যায়ামের দ্বারা প্রতিকার হয়। বল ছোড়া, ছুরি খেলা কিডনি পাথর দূর করতে সাহায্য করে এবং গুলি ছোড়া বক্ষ ও ফুসফুসের জন্য উপকারী। হাঁটাচলা পাকস্থলীর জন্য এবং ঘোড়ার চড়া মাথার জন্য ভালো, একইভাবে উপকারী। সুতরাং যদি কোনো মানুষের চিন্তা চেতনা বিক্ষিপ্ত হয় তবে তাকে অঙ্কশাস্ত্র দিতে হবে এবং গাণিতের সমস্যার সমাধান করেও যদি তার মন ঠিক না হয় তবে তাকে আবার নতুন করে শুরু করতে হবে। যদি সে সূক্ষ্ম বিভেদ ও পার্থক্য ব্যবধান বের করতে না পারে তবে সে চুলছেঁড়া দর্শনশাস্ত্র অধ্যয়ন করুক। যদি সে যুক্তিসম্মতভাবে এক বিষয় থেকে অন্য বিষয় যেতে না পারে, স্মৃতিকরণ করতে না পারে, তবে তাকে আইনের নথি পড়তে দিতে হবে। সুতরাং মনের প্রত্যেক ত্রুটিরই বিশেষ নিরাময় রয়েছে। এটাই মূলত বলেছেন কবি ফ্রান্সিস বেকন তার অফ স্টাডিজ বইতে। তিনি মূলত স্টাডির ব্যাপারটাকে তিনি ভীষণভাবে হাইলাইট করেছেন। এখানে তিনি বলেন যে মানুষের শরীরের রোগ, মানুষের শরীরের চিন্তা ভাবনা সব কিছুর নিরাময় রয়েছে স্টাডির মধ্যে। সুতরাং একটা মানুষ যখন রিটায়ার যায় তখনও সে স্টাডি করতে পারে, স্টাডির মাধ্যমে আনন্দ নিতে পারে, নিজেকে প্রফুল্ল রাখতে পারে, ডিলাইট করতে পারে। মূলত মানব জীবনের প্রতিটা পদে পদে যে স্টাডির ভূমিকা তিনি এখানে সেটাই উল্লেখ করেছেন। তো আজকের ক্লাসটি পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।